ধন্যবাদ আপনাকে। নির্বাচনী ভাবনা যদি বলতে চাই, ৫ই আগস্টের পরবর্তী যে ভাবনা, এইটাই আমাদের এবারের নির্বাচনী ভাবনা। কারণ এবারের নির্বাচনটা আর 10টি নির্বাচন থেকে আলাদা এই কারণে যে আমরা 5ই আগস্ট পরবর্তী যে বিচার সংস্কার, তারপরে বলেছি নির্বাচন। এই নির্বাচনে দেখেন আমাদের 2টা ভোট আছে। একটা হলো হ্যাঁ ভোট, আর একটা বা আমরাও যদি বলতে পারি গণভোট। কিন্তু আমরা হ্যাঁ ভোটটা কেন বলছি? কারণ এই বাংলাদেশকে যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ দিতে হবে। এর পরবর্তী আরেকটা হলো আমাদের গতানুগতিক যে নির্বাচনটা, আমরা একজন এমপি নির্বাচিত করার জন্য যে মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচন করি। কিন্তু এই 2টার মধ্যে আমি মনে করি যে একটা মিল আছে। সেটা হলো আপনি যদি হ্যাঁ গণভোটে হ্যাঁ দেন, হ্যাঁ দেওয়ার পরে ওই হ্যাঁটাকে স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য সংসদে সৎ, যোগ্য এবং যারা এই গণভোটের পক্ষে ছিল সেই শক্তিকেই আগামী সংসদে পাঠাতে হবে। তো আমার ভাবনাটা হলো যাতে এই সারা বাংলাদেশের মানুষ গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকে এবং এমন জনপ্রতিনিধি নির্বাচন করে যাতে তারা এই হ্যাঁ ভোটের পক্ষে থেকে আগামীর বাংলাদেশ পরিচালিত করতে পারে। দেখেন, আবারও সেই 5ই আগস্টেই চলে যেতে হচ্ছে যে ভোট মানে কিন্তু কোনো যুদ্ধ না। আমরা যেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, ভোট মানে যুদ্ধ, আপনাকে এখানে মাঠে যুদ্ধ করে টিকে থাকতে হবে। আমরা মনে করি যে 5ই আগস্টের পরের বাংলাদেশ আর অতীতে ফিরে যাবে না। এই জায়গায় একজন মানুষ, একজন নাগরিক তার ভোটাধিকার তিনি যাকে পছন্দ করেন তাকেই দিতে পারবেন। এখানে টাকা, পেশিশক্তি এগুলোর উপরে আর এই নির্বাচনটা হবে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মঠবাড়িয়ার মাটি ও মানুষ 5ই আগস্ট পরবর্তী যে আকাঙ্ক্ষা, বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা, আমাদের ইসলামপন্থীদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশপন্থীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা মিলে আমরা 10 দলীয় একটা নির্বাচনী ঐক্য করেছি। সেই জায়গাতে আমরা মনে করি আমরা নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যতগুলো কাজ করা দরকার সে কাজগুলো আমরা করছি এবং নাগরিককে তার অধিকার ফিরিয়ে দিতে চাচ্ছি। তাদের প্রধান অধিকার হলো গণতান্ত্রিকভাবে একজন মানুষকে তার পক্ষে ভোট দিয়ে সংসদে পাঠানো। আমরা বিশ্বাস করি এবারের নির্বাচনে তারা সেই অধিকার চর্চা করতে পারবেন। অধিকার চর্চা যখন করবেন তখন তারা এই মঠবাড়িয়ায় 6 জন যে প্রার্থী আছেন, অবশ্যই এর মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছেন, সেই যোগ্যদের মধ্যে সবচেয়ে যিনি যোগ্য তাদের আকাঙ্ক্ষা তাকেই বেছে নেবেন। এটাই আমরা মনে করি যে এইটাই আমাদের বড় শক্তি। দেখেন, আমাদের মঠবাড়িয়া একটা নদী বিধৌত এলাকা। এখানে বড় একটা নদী আছে, নদী ভাঙন আছে, তার মধ্যে অনেক রিমোট এরিয়া আছে। সেই এরিয়াগুলোতে যেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি সেটাও যেমন সত্য, আমি ওটাকে আরেকটা স্টেপ এগিয়ে নিয়ে বলতে চাই, আমার পুরো উপজেলাই আসলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে যারা হেভিওয়েট, অনেক বছর, অনেক কিছু দল ক্ষমতায়, আপনি যদি তাকিয়ে দেখেন অন্য অন্য উপজেলা অনেক বেশি ডেভেলপ। আমার পিরোজপুর একটা জেলা, সেই জেলাতেও কিন্তু উন্নয়নের ছোঁয়ার দিক থেকে অনেক উপজেলার থেকে পিছিয়ে। তো আমি মনে করি যে এটাকে ক্ষুদ্র কোনো স্কেল থেকে না দেখে আমি যদি বলি পুরো মঠবাড়িয়ার সাথে অন্য অন্য উপজেলার যে বৈষম্য আছে, আমি ওই জায়গাটা নিয়ে কাজ করব। ওই জায়গাটা নিয়ে কাজ করলে আমার পুরো মঠবাড়িয়াটাই উন্নয়ন হবে এবং যেই সকল অঞ্চল রিমোট এরিয়া আছে আমি খুঁজে দেখার চেষ্টা করব কেন আসলে ওর চেয়েও রিমোট এরিয়ায় উন্নয়ন হয়েছে কিন্তু এই এরিয়ায় কি তার শ্বশুরবাড়ি নাই, কারো দুলাভাই ভারি নাই, হ্যাঁ, বড় কোনো নেতা নাই, এরকমের যদি হয় তাহলে অবশ্যই আমরা বলছি যে আমরা বৈষম্য দূর করব এবং ওই সকল অঞ্চলের উন্নয়নই আমরা সর্বপ্রথম করব। দেখেন, বেকারত্ব দূরীকরণের জন্য আমার প্রথম কথা হলো রুটে যেতে হবে। মঠবাড়িয়াতে প্রধান সমস্যা আমি অতীতেও বলেছি যে মাদক। আপনি মাদক আসক্ত হলে সে তো মানে বেকারই থাকবেন, কারণ তার তো কাজ করার কোনো চিন্তা নাই, তার শুধু নেশার টাকা, নেশার সাপ্লাই থাকলেই সে নিজে বেকার থাকতেই পছন্দ করেন। এবং আমাদের অতীতে মঠবাড়িয়ার চর্চা তথা বাংলাদেশের বিভিন্ন জায়গার চর্চাই হলো একটা শ্রেণীকে বেকার রাখা, প্রক্রিয়ার মধ্য থেকে, একটা সিস্টেমের মধ্য থেকে তাদেরকে বেকার রাখে। কারণ এখানে নিয়ম হলো যিনি রাজনীতি করবেন তার পিছনে শোডাউন দিতে হবে। তাহলে আপনি কর্মক্ষম মানুষকে তো শোডাউন দিতে পাবেন না। তাহলে এটা একটা সিস্টেম, এই সিস্টেমটাকে ভাঙতে হবে এবং সর্বোপরি মঠবাড়িয়াকে যোগ্য এবং শিক্ষিত করে গড়ে তুলতে পারলে এই বেকারত্ব থাকবে না। পাশাপাশি আমাদের এই অঞ্চলের যে ইতিহাস ঐতিহ্য আছে কৃষি,
সেই কৃষিকে আবার অ্যাক্টিভ করতে হবে। এর সাথে আধুনিক যে শিল্প, এই দুইয়ের সমন্বয় করতে পারলে মঠবাড়িয়া থেকে বেকারত্ব দূর হবে এবং বেকারত্ব দূরকরণে আরও অনেকগুলো মডেল আমরা প্ল্যানে আছে। ইনশাআল্লাহ আমরা যদি সামনে আগামীর যে সরকার আসবে সেটা যদি 10 দলীয় নির্বাচনী ঐক্যের সরকার হয়, আপনারা দেখবেন শুধু মঠবাড়িয়া না, আমরা বাংলাদেশ থেকেই বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করব। সে লক্ষ্যে আমাদের জামাতের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান অনেকগুলো প্ল্যান দিয়েছেন। সেই প্ল্যানগুলো আমি বলতে গেলে এখন অনেক লম্বা যাবে। আমাদের এনসিপির আমাদের কিছু ম্যানিফেস্টো আছে, নূতন বাংলাদেশের কিছু ম্যানিফেস্টো আছে, ওটাকে সমন্বিত করেই মঠবাড়িয়ার বেকারত্ব দূর করব, মঠবাড়িয়ার সন্ত্রাস দূর করতে পারবো, মাদক দূর করতে পারবো, তথাপরি একটা শিক্ষিত জাতি মঠবাড়িয়ার উপহার দিতে পারবো। আমরা যদি মাদককে দূর করতে পারি, একটা শিক্ষিত জাতি হবে। আমাদের এখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন অনেক কোয়ালিটিফুল ছেলে মেয়ে আছে, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই নষ্ট করার প্রক্রিয়াটা যদি বন্ধ করতে পারি, তারাই এই মঠবাড়িয়ার বেকারত্ব দূরীকরণে একটা অনন্য ভূমিকা রাখবে। কারণ যিনি বেকার, তার মধ্যেই যদি চেতনা না থাকে, আপনি আমি সারাদিন বললেও এই বেকারত্ব দূর হবে না। অতএব সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, চেতনা জাগ্রত করতে হবে, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার মধ্য দিয়ে, এবং আমাদের ছেলেমেয়েরা যাতে শিক্ষায়, মননে, সংস্কৃতিতে, ধর্মে উদ্বুদ্ধ হয়, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করলে আমরা মনে করি বেকারত্ব দূর হবে। ধন্যবাদ। এমন একটা প্রশ্ন করেছেন যে আমার পাশে আমাদের নির্বাচনী নেতৃবৃন্দ যারা আছে, শিডিউলটা করার সময় আমি বলেছি যে মাঝের চরে আমি যাব, এটা একটা শিডিউলে রাখবেন। কারণ আমার কাছে নিউজ আছে অতীতে অনেকেই ওখানে যায় নাই, বা গিয়েছে কিনা একজন প্রার্থী নির্বাচনের আগে সেটাও আমার জানা নাই। কেন আমি ওই জায়গাটাকে পছন্দ করেছি? কারণ আমি নিজে একজন সমাজবিজ্ঞানী, আমি পরিবেশ নিয়ে কাজ করি। আমার নদী ভাঙনের উপরে যেমন গবেষণা আছে, ট্যুরিস্ট নিয়েও গবেষণা আছে। শুধু ওই মাঝের চর না, আমি দেখেছি আমাদের মঠবাড়িয়া উপজেলার এমন কিছু স্পট আছে, যেই স্পটগুলোকে আমরা যদি ট্যুরিস্টদের জন্য একটু বিউটিফিকেশন করে ছেড়ে দেই, আমাদের এটা দ্বারাও বেকারত্ব দূর হওয়ার একটা লাইন হতে পারে। মাঝের চর একটা প্রাকৃতিক, একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা, যেখানে প্রকৃতিকে প্রিজার্ভ করে ইকো ট্যুরিজমটা চালু করা যায় কিনা সেটা আমার পরিকল্পনায় আছে। আমরা ট্যুরিজম চালু করব, কিন্তু পরিবেশের ক্ষতি করব না। সো মাঝের চরকে যেভাবে আছে ইকো ট্যুরিজম চালু করে দিলে ওখানে মানুষের যেমন কর্মসংস্থান হবে, এবং ওইখানে যেহেতু তারা অধিকাংশ পরিবার একটু শিক্ষায় পিছিয়ে আছে, আমাদের মেইনল্যান্ডের সাথে একটা গ্যাপ হওয়ার কারণে ওখানেও শিক্ষার বিস্তারের জন্য আর কি করা যায়, এবং আমাদের জেলেদের উপযুক্ত কোন কোন জিনিসগুলো দরকার হয় সেটা আমরা ফিল্ডে আরও অবজার্ভ করে রিসার্চ টিম পাঠিয়ে এটাকে উন্নয়ন করে এটাকেই একটা মঠবাড়িয়া রেস্টুরেন্ট হিসাবে আমার গড়ার ইচ্ছা আছে। দেখেন, এই প্রশ্নটা শুধুমাত্র আমার একার জন্য না, বাংলাদেশের 300 আসনেই আমাদের এই বর্তমানের নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন। কারণ এটা শুধু একজন ব্যক্তির নির্বাচন না, এটা সারা বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন। এখানে একটা গণভোট আছে, হ্যাঁ এবং না আছে। সেখানে যেমন কিছু দল তিনি তার জায়গা থেকে হ্যাঁ ভোটের প্রচার করছেন, যারা প্রচার করতে পারছেন না, না ভোটের পক্ষে, তারা কিন্তু গুপ্ত আছেন। তাহলে আমাদের এই নির্বাচনে আমাদের শত্রু চিহ্নিত না, আমরা জানি না যে তারা কোন কৌশলে কি করছে, নাম্বার 1। নাম্বার 2 হলো 5ই আগস্টের পরে আপনি যদি দেখেন আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে আমরা কিছু তরুণ, মেধাবী, উচ্চশিক্ষিত যুবক যাদের অতীত রাজনীতির প্রতি ঘৃণা ছিল, সেই রাজনীতিটাকে পরিবর্তন করার জন্য আমরা নূতন আকাঙ্ক্ষা নিয়ে সামনে এসেছি। তারা কিন্তু পুরানো বন্দোবস্তের রাজনীতিটার যে চর্চা, সেই চর্চাটাকে আমরা আমাদের মানুষের ভালোবাসা দিয়ে, আমাদের মেধা দিয়ে, মনন দিয়ে জয় করতে চাই। কিন্তু আমরা তো জানি এখনও বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে দেখবেন যে এক কামারের ওখানে গেল, দেশীয় অস্ত্র 500 না কত দা তৈরি হচ্ছিল, অ্যান্সার দিতে পারেন নাই। আমাদের থানাগুলো লুট হয়ে গেছে, অস্ত্রগুলো উদ্ধার হয় নাই। এবং অতীত রাজনৈতিক ব্যক্তিত্ব, অতীত রাজনৈতিক দল, তারা যেই মাসেল পাওয়ার এক্সারসাইজ করে রাজনীতি করেছে, তাদের সাথে তো আমাদের একটা গ্যাপ আছে। আমরা এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, কিন্তু পরিবর্তন হয়নি। যেহেতু পরিবর্তন হয়নি, অবশ্যই আমি মনে করি আমার মতন তরুণ, সৎ, মেধাবী সবাই ঝুঁকিতে আছে। এই ঝুঁকিটা আমাদের সবাইকে একসাথে হয়ে উত্তীর্ণ করতে হবে। এই স্টেজ থেকে আমরা যদি সামনের স্টেজে না যেতে পারি, তাহলে আমরা আবারই অতীতের রাজনীতিতে ফিরে যাব। তাদের কাছে বার্তা স্পষ্ট। বিশেষ করে আপনি যাদের কথা বলেছেন,
আমরা অতীতে বলতাম যে একটা প্রজন্ম পেলাম যারা রাজনীতি বিমুখ, কিন্তু আমরা দেখেছি ওই যাদেরকে রাজনীতি বিমুখ করে রাখার জন্য মাদক ইয়াবা দিয়ে বিভিন্নভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে, তাদের মধ্য থেকে একটা গ্রুপ বের হয়ে এসেছে যারা এই মাতৃকাকে, এই মাতৃভূমিকে ভালোবাসে। তারা কিভাবে করলো? ইন্টারনেট বন্ধ ছিল, আপনার সকল কিছু রাষ্ট্র মেকানিজম করে তাদেরকে, তাদের মননকে একদম ধ্বংস করে দিল। তারপরেও কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত তারা নিতে পেরেছে। সেই জায়গা থেকে তরুণদের কাছে আমার আকাঙ্ক্ষা বলবো না, আমি তরুণদের আকাঙ্ক্ষা যে এই মঠবাড়িয়া সহ সারা বাংলাদেশ তাদের আকাঙ্ক্ষা যারা বুঝে তেমন মানুষ সামনে নেতৃত্বে আসুক। আমি মনে করি তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমি এসেছি এবং তারা সেই জবাব ব্যালটের মধ্য দিয়েই তাদের আকাঙ্ক্ষা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। আর কোনো আপনার বার্তা আছে কিনা মঠবাড়িয়াবাসীর জন্য? বার্তা একটাই, মঠবাড়িয়ায় শান্তি ফিরিয়ে আনতে হবে। মঠবাড়িয়ার উন্নয়নে কোনো রকমের দলাদলি, হিংসা, বিদ্বেষ, বৈষম্য থাকতে পারবে না। মঠবাড়িয়ার উন্নয়নের প্রশ্নে, আমার সন্তানের প্রশ্নে, আমার মাটির প্রশ্নে, আমার এই জায়গার নিরাপত্তার প্রশ্নে যেই দলই করি না কেন, যখনই আমি মঠবাড়িয়া শব্দটি উচ্চারণ করব তখন এর মধ্যে আর কোনো দল, মত, পথ, রাজনীতি থাকতে পারবে না। মঠবাড়িয়ার উন্নয়নে আমরা কোনো ডিভাইডেশনে যাব না। মঠবাড়িয়ার উন্নয়নে আমরা কোনো ধর্মের ভিত্তিতে করব না। মঠবাড়িয়ার উন্নয়ন আমরা কোনো জাতিগোষ্ঠীর ভিত্তিতে করব না। আমরা যখনই মঠবাড়িয়া নামটা নিব, এমন একটা মঠবাড়িয়া দেখতে চাই এবং সেটা করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। যেই মঠবাড়িয়া নাম বলার সাথে সাথে এইখানে আর কোনো দল দিয়ে কাউকে পরিচয় করিয়ে দেওয়া হবে না। এটা আমার মঠবাড়িয়ার প্রতি কমিটমেন্ট। এবং আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য যদি সরকার গঠন করতে পারে, ইনশাআল্লাহ আমরা মঠবাড়িয়াতে আমার শত্রুর সাথেও আমরা ইনসাফ করতে চাই। আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করতে চাই। মঠবাড়িয়াতে যারা নিষ্পেষিত আছেন, অতীতে যারা হয়েছেন, রিসেন্ট টাইমে যারা হয়েছেন, সবার অধিকার ফিরিয়ে দিতে চাই। যার উপরে অত্যাচার করা হয়েছে তাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। যিনি অত্যাচার করেছেন, বাংলাদেশের বিদ্যমান আইনে তার বিচার চাই। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পথেরই হোক, যে ধর্মেরই হোক, সে আমাকে ভালোবাসুক অথবা ঘৃণা করুক, আমাকে ভোট দেখ অথবা না দেখ, তিনি এসে বলবেন ভাই আমি আপনাকে ভোট দেইনি, আমি তার প্রতিও বেইনসাফি করব না, তার প্রতিও ইনসাফ করব। এটি আমার মঠবাড়িয়ার প্রতি বার্তা।